অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে কোন কথা লুকিয়ে আছে? কিন্তু রাজনৈতিক কারণে যদি হত্যা হয় সেই হত্যার বিচার হবে কেমন করে? আমরা তো চেহারার বদল চাই নাই, আমরা তো চরিত্রের বদল চেয়েছিলাম। জনগণের কাঁধের উপরে 18,56,হাজার কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। প্রতিদিন ঋণের সুদ শোধ দেওয়ার জন্য 18 টাকা করে আমাদের দিতে হচ্ছে। এই সরকার যেন সংস্কার কথা বলতে বলতে সংস্কারটাকে একটা ফালতু কথায় পর্যবেসিত না করেন। কালো টাকা, পেশি শক্তি, ধর্মের রাজনৈতিক ব্যবহার এগুলো যদি বন্ধ না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। অনেকের আকাঙ্ক্ষা, সুপ্ত আকাঙ্ক্ষা, অন্তর্বর্তীকালীন সময় সরকার যেন অসীম সময় থাকে। এই সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধির মাধ্যমে এই দেশ পরিচালনা করবে। 1 মাস 2 দিন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে। আমরা জানতে চেয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে কোন কথা লুকিয়ে আছে, জনগণের সামনে সেটা পরিষ্কার করতে হবে। আমরা বলেছিলাম 1 মাস খুব বড় সময় নয়, কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষার পূর্ণতা পাওয়ার জন্য, যাত্রা শুরু করবার জন্য 1 মাস খুব একটা কম সময় নয়। 1 মাসে আপনারা কি করেছেন, 1 মাসে আপনাদের কি করা দরকার ছিল, আমরা 1 মাসে কি করতে চাই, এই কথাগুলো কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বলেছেন। আপনারা জানেন যে কিভাবে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছিল। এই বাংলাদেশের আইনে একজন মানুষকে হত্যা করলে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়, কিন্তু রাজনৈতিক কারণে যদি হত্যা হয় সেই হত্যার বিচার হবে কেমন করে? যে কারণে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা দাবি করেছি একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এবং রাজনৈতিক পরিকল্পনায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার বিচার করতে হবে। সাধারণ আইনে এই বিচার হবে না। ফলে বিচারের নামে প্রহসন নয়, বিচারের নামে মকারি নয়। সত্যিকারের বিচার করতে গেলে এখানে একটা, আমরা বলেছিলাম, ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আমরা 15 বছরের ফ্যাসিস্ট শাসনকে আমরা উৎখাত করতে চেয়েছিলাম এবং আমরা এই বাংলাদেশ, এই ভূখণ্ড, গণ অভ্যুত্থানের ভূখণ্ড, 1969 সালে অভ্যুত্থান হয়েছিল। আসাদের রক্ত দিয়ে সেই অভ্যুত্থানের আমরা স্ফুলিঙ্গকে দাবানল পরিণত করতে দেখেছিলাম। সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খান পদত্যাগ করেছিল, ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা দিয়েছিল। 1990 সালে স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদকে আমরা ক্ষমতা থেকে উৎখাত করেছিলাম, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হিসেবে সেই সময় আমরা শাহাবুদ্দিন সাহেবকে ক্ষমতায় আসতে দেখেছিলাম। আর 2024 সালে ছাত্র জনতার এই অভ্যুত্থানে এবং ছাত্র জনতার এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে, সবচেয়ে বেশি জীবন দিয়েছে যে শ্রমজীবী মানুষ, তাদের রক্তের সামনে এই স্বৈরাচার দাঁড়াতে পারেনি বলে শুধু পদত্যাগ নয়, এবার তাদের দেশত্যাগ করতে হয়েছে। কিন্তু আমরা তো শুধু বদল চাই নাই, আমরা তো বদলাতেও চেয়েছিলাম। আমরা তো চেহারার বদল চাই নাই, আমরা তো চরিত্রের বদল চেয়েছিলাম। ফলে আজকে আমরা দেখছি একদিকে একদল মাজার ভাঙছে, আরেকদিকে বাজার দখল করছে। একদিকে মাজার ভেঙে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ভীতি এবং আতঙ্কের পরিবেশ ছড়িয়ে দিতে চায়, আর আরেকদিকে হাট ঘাট বাজার দখল করতে চায়। আমরা বলেছিলাম গত 15 বছরে এই সরকার অর্থনীতিটাকে পঙ্গু করে দিয়েছে। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশের দেশি এবং বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 2,76,000 কোটি টাকা। আর 2024 সালের 5ই আগস্ট যখন জনতার ধাওয়া খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় তখন জনগণের কাঁধের উপরে 18,56,হাজার কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। এই যে একটা ছোট্ট শিশু মায়ের কোলে, বাবার কোলে এখানে ঘুরছে, ওই শিশুর মাথার উপরে 1 লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। আবার আমাদের প্রতি বছর বাজেটে 1,13,000 কোটি টাকা ঋণের সুদ শোধ দিতে হয়। এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি প্রতিদিন ঋণের সুদ শোধ দেওয়ার জন্য 18 টাকা করে আমাদের দিতে হচ্ছে। ফলে একদিকে অর্থনীতিকে লুণ্ঠন করেছে, ফোকলা বানিয়ে দিয়েছে, আরেকদিকে আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডারটাকে লুট করে ফাঁকা করে দেওয়া হয়েছিল। বিদেশি ঋণ তার পরিমাণ অস্বাভাবিক হারে কিভাবে বেড়ে গিয়েছিল। আমরা সেই দুর্নীতির হাত থেকে মুক্তি চাই শুধু নয়,
সেই দুর্নীতিবাজদের গ্রেপ্তার হতে দেখবো, সেটা শুধু নয়, ওই দুর্নীতি এবং লুটপাটের টাকা আমরা ফেরত আনতে চাই। প্রতি বছর $7 বিলিয়ন করে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। $4.5 বিলিয়ন জন্য 3.5 বছরের 6 কিস্তিতে আমরা $4.5 বিলিয়ন IMF এর কাছ থেকে ঋণ নেব। সেই ঋণের জন্য আমাদেরকে কত শর্ত, বছরে 4 বার করে বিদ্যুতের দাম বাড়াতে হবে। আর প্রতি বছর এই দেশ থেকে $7 বিলিয়ন পাচার হয়ে গেছে। ওই পাচারের টাকা ফেরত আনার ব্যবস্থা নিতে হবে। আমরা বলেছিলাম যে এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি? তারা বলছেন সংস্কার করবেন। এর আগের আওয়ামী লীগ 15 বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে এই চেতনাকে যেমন হালকা করে দিয়েছিল, এই সরকার যেন সংস্কার কথা বলতে বলতে সংস্কারটাকে একটা ফালতু কথায় পর্যবেসিত না করেন। বলে আমরা চাই কোথায় সংস্কার হবে? একটা দেশে ফেসিবাদ যখন প্রতিষ্ঠা হয়, ফেসিবাদের অর্থনৈতিক ভিত্তি থাকে, ফেসিবাদের প্রশাসনিক কাঠামো থাকে, ফেসিবাদের পুলিশ এবং সামরিক বাহিনীর এক ধরনের ভূমিকা থাকে, ফেসিবাদের একটা সাংস্কৃতিক মনন থাকে। এখন যদি ফেসিবাদী সরকার উচ্ছেদ হয়ে থাকে, ফেসিবাদী ব্যবস্থা যদি বহাল থাকে, তাহলে চেহারা পাল্টাবে, কিন্তু ফেসিবাদের চরিত্র পাল্টাবে না। আমরা সেই চরিত্র পাল্টানোর কথা বলতে চাই। প্রশাসনের সংস্কার করুন। যিনি ৭৮,০০০ টাকা বেতন পান, তিনি তার 3 সন্তানকে কিভাবে ইউরোপ এবং আমেরিকাতে লেখাপড়া করতে পাঠান? এই সচিবরা তো এখনো সচিবালয়ে আছে, তাদেরকে বিচারের আওতায় দাঁড় করানো হয়েছে। আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল যে প্রশাসন এবং পুলিশ, তাদের কোনো বিচার হবে? যে প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার কথা ছিল, তারা কেমন করে দলীয় কর্মচারীতে রূপান্তরিত হলো? যে পুলিশ জনগণের সেবক হওয়ার কথা ছিল, সে কিভাবে জনগণের উপরে দানব হিসেবে আবির্ভূত হলো? সেই কারণগুলো উদ্ঘাটন করতে হবে না? সেই জায়গায় সংস্কার দরকার নেই। আর দিনের ভোট রাতে বলি, বিনা ভোট বলি, অথবা ঘোষণা দিয়েই নির্বাচিত হওয়ার নির্বাচন বলি, এই নির্বাচন যারা করেছিলেন, যে নির্বাচন কমিশনগুলো, তাদের কোনো দায় নাই, তাদের দায়িত্ব নাই। ফলে যাওয়ার সময় ভালো মানুষের মতো বলে গেলেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, একটা আমরা সংখ্যানুপাতিক নির্বাচন চাই, এটা করতে হবে। এই কথা তো আমরা বাম জোটের পক্ষ থেকে শুরু থেকে বলে এসেছি। দলীয় সরকারের অধীনে 12টা নির্বাচন আমরা দেখেছি, দলীয় সরকারের অধীনে 7টা হয়েছে, প্রত্যেকটাই ত্রুটিপূর্ণ। আপাত নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের আমলে। সে কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বাম জোট বারবার বলেছি। আমরা সাথে সাথে আবার এটাও বলেছিলাম, শুধু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে হবে না, কালো টাকা, পেশি শক্তি, ধর্মের রাজনৈতিক ব্যবহার, এগুলো যদি বন্ধ না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। সাথে সাথে বলেছিলাম এই বর্তমান নির্বাচন পদ্ধতি পাল্টে দিয়ে সংখ্যানুপাতিক নির্বাচনের দিকে আমাদের যেতে হবে। ফলে সেই সংস্কারটা কিভাবে করবে? এই সংস্কার করতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যেন অসীম সময় পর্যন্ত ক্ষমতায় বসে না থাকেন। তবে বাংলাদেশে ক্ষমতার প্রতি একটা মোহ আছে, আর ক্ষমতার একটা গমক আছে। ক্ষমতার মোহে থাকে অনেকে, ক্ষমতার গমক এবং চমক দেখাতে চায় অনেকে। ফলে ক্ষমতায় বসলে অনেকে বলে এত ক্ষমতার সিঁড়িটা নাকি পিচ্ছিল, কিন্তু ক্ষমতার গদিটা তো আঠালো যে সে কেউ চেয়ার ছাড়তে চায় না। বলে অনেকের আকাঙ্ক্ষা, সুপ্ত আকাঙ্ক্ষা, অন্তর্বর্তীকালীন সময় সরকার যেন অসীম সময় থাকে। আমরা বলি এই ধরনের দুরভিসন্ধি করবেন না। আপনাদের উপর যে দায়িত্ব, ছাত্র জনতার বুকের রক্তে মানুষের যে আকাঙ্ক্ষা দেখা হয়েছে, সেই আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য ন্যূনতম সংস্কারের পথগুলো গ্রহণ করুন এবং একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন করে দিন। এই সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধির মাধ্যমে এই দেশ পরিচালনা করবে। আমরা সেই ক্ষেত্রে বাম গণতান্ত্রিক জোট পরিষ্কারভাবে আজকে বলেছি যে বিশেষ ট্রাইব্যুনালে জুলাই থেকে আগস্ট পর্যন্ত হত্যার এই বিচার করতে হবে। দুর্নীতিবাজদের গ্রেপ্তার শুধু নয়, দুর্নীতির টাকা উদ্ধার করতে হবে, পাচারকৃত টাকা উদ্ধার করতে হবে। যে সিন্ডিকেটের নামে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়, সেই সিন্ডিকেট বন্ধ করতে হবে। আমাদের দেশে যেভাবে নির্বাচনকে কলুষিত করে দেওয়া হয়েছে, সেই নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকার তারা যে রোড ম্যাপের কথা এক সময় বলেছিলেন, সেই রোড ম্যাপটা পরিষ্কার করে বলতে হবে এবং সেই রোড ম্যাপ ধরে আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব।
1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা সাম্যের আকাঙ্ক্ষা গড়ে তুলেছিলাম। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ঊর্ধ্বে তুলে ধরেছিলাম। 2024 সালে বৈষম্যের বিরুদ্ধে মানুষ অকাতরে বুকের রক্ত দিয়েছে। ফলে সাম্য থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের এই দীর্ঘযাত্রার পথে যত জীবন আমরা দিয়েছি, সেই প্রত্যেকটা জীবনের মূল্য আমরা পরিশোধ করতে চাই একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবার মধ্য দিয়ে। বাম গণতান্ত্রিক দল সেই লড়াই করছে, সেই লড়াই অব্যাহত রাখবে। সেই লড়াই আপনারা সবাই সামিল হবেন।